হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিএনপির নেতা মির্জা আব্বাস একটা সমাবেশে ভাষণ দেওয়ার সময় বলেছে যে ২০২৪ সালে যদি জুলাই অগাস্ট না হতো তাহলে অন্য কোনো মাসে বিএনপি আওয়ামী লীগকে সরকার থেকে নামিয়ে ফেলতো। এটা হাসির কিছু নাই, এটা হাসির কোনো বক্তব্য না। বলতেই পারে, ভাবতেই পারে, বাংলাদেশ মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। এরকম আমরা আরো শুনেছিলাম যে মখা আলমগীর নামে একজন ছিল আওয়ামী লীগের, যে কিনা বলেছিল রানা প্লাজার নাকি পিলার ধরে ধাক্কাধাক্কি করে ধস নামিয়ে ফেলেছে বা ভেঙে ফেলেছে। এগুলো বাংলাদেশের রাজনীতিতে চলে। সো আসেন আমরা দেখি যে জুলাই আগস্ট যদি না হতো ২০২৪ সালে তাহলে কি হতো। জুলাই আগস্ট যদি ২০২৪ সালে না হতো তাহলে বিএনপির তো এমনি নেতাকর্মীরা দৌড়ের উপর ছিল, শত শত মামলা, তার উপরে আরো হাজার খানেক মামলা আসতো। অনেক নেতাই জেল হাজতে পচে মরতো। সেই সময়ে বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল নেতাকর্মী ছিল সকলেরই ফাঁসি হতো, অ্যাটলিস্ট প্রথম সারির সকলের। জুলাই আগস্টের অনেক আন্দোলনকারী গুম হয়ে যেত। আওয়ামী লীগের যে গুম করার যে বাহিনী ছিল, আয়নাঘর প্রতিষ্ঠা করেছিল, তারা ডেফিনেটলি ছবি ধরে ধরে এই সকল ছেলে মেয়েদেরকে গুম করে ফেলতো এবং হয়তোবা কাউকে মেরে পানিতে ফেলেও দিত, যেহেতু আসলে তাদের এক্সাম্পল রয়েছে। যারা আহত হয়ে হসপিটালে থাকতো তাদের হয়তোবা বিনা চিকিৎসায় পঙ্গুত্ব বরণ করতে হতো অথবা মারা যেত। আর এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের মামলাও আরো অনেকগুলা এড হতো, হয়তোবা আরো শাস্তিও হতো, হয়তোবা ইউনূস সাহেবের দেশে ফেরা বা দেশে থাকা হতো না, বিদেশে চলে যেতে হতো। জুলাই আগস্টে যে সকল ভার্সিটির ছাত্রছাত্রীরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদের অনেকেরই ছাত্রত্ব বাতিল হতো। অনেক ভার্সিটি সগৌরবে সরকারকে খুশি করে, সরকারের চাপে হোক এবং খুশি করার জন্যই হোক, এ সকল ছাত্রছাত্রীদেরকে বহিষ্কার করত। ক্ষয়ক্ষতির নামে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নতুন বাজেট চুরি করে বিদেশ পাঠিয়ে দেওয়া হতো। আর সাধারণ মানুষের উপরে এই অর্থনৈতিক চাপ, যেই চাপে মানুষ আসলে অলমোস্ট মানে দেয়ালে পিঠ থেকে গিয়েছিল, সেই চাপ আরো বাড়তো। সরকারের লুট করার যেই বোঝা সেটা সাধারণ জনগণের উপর চাপিয়ে দেওয়া হতো। এখন আমরা দেখি আসলে এই এক বছরে, জুলাই আগস্টের যে এক বছর হলো, সেই এক বছরে আসলে বাংলাদেশের অর্জন কি। অনেকেই বলে এই এক বছরে যতটা অর্জন করার আশা ছিল তার অনেক কিছুই পূরণ হয়নি। সো আমরা একটু দেখি আসলে কি কি আশা ছিল এবং কি কি আমরা পেলাম। এই এক বছরে শোষণকারীর চেহারা পাল্টেছে ডেফিনেটলি। আওয়ামী লীগ স্বৈরাচার হিসেবে বিদায় নেওয়ার পর থেকে শোষণকারীর চেহারা পাল্টে অন্য চেহারায় বাংলাদেশকে শোষণ করা হচ্ছে, কিন্তু শোষণ কিন্তু হচ্ছে। এই এক বছরে দেখেছি আমরা বিড়ালকে বাঘ হয়ে যেতে। যারা আগে কথা উঁচু করে বলার সাহস পেত না, মঞ্চ পেত না, সুযোগ পেত না, তারা আজকে গলার রক ফুলিয়ে ভাষণ দিতে দেখা যায়, দেশকে উদ্ধার করতে দেখা যায়। সুবিধাভোগীদের নাম বদলেছে। আগে ছিল আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সংশ্লিষ্ট লোকজন, এখন সুবিধাভোগীদের নাম হয়েছে সমন্বয়ক, ছাত্র, বিভিন্ন নামে। অনিয়মের লাইসেন্সও বদলেছে। আমরা এই এক বছরে দেখেছি যে অনিয়ম করার জন্য ছাত্র এবং সমন্বয়ক পরিচয় থাকলেই যথেষ্ট। জুলাই যোদ্ধা থাকলে তো আর কথাই নেই। সো জুলাই যোদ্ধা, ছাত্র, সমন্বয়ক, এইগুলোর নামে আমরা এই এক বছরে অনেক মব, অনেক অনৈতিক কর্মকাণ্ড দেখেছি, যেটা কিনা নতুনভাবে লাইসেন্স দিয়েছে এই নামগুলোর সাথে যুক্ত, বা এই নামগুলোকে যাকে কিনা ব্যবহার করে অনেকেই এটার মিস ইউজ করে দুর্নীতি করেছে এবং ধরাও খেয়েছে আমরা দেখেছি। এই এক বছরে বিচার পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল না হলে সেটার আসলে বিচার পাওয়া যাচ্ছে না বা প্রায়োরিটিতে সামনের দিকে আসছে না। কোনো অপরাধ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার ২৪ ঘন্টার ভিতরেই আমরা দেখছি অপরাধী শনাক্ত হচ্ছে, ধরা খাচ্ছে। আদারওয়াইজ অনেকেই এখনো বিচার পাচ্ছে না। সো বিচার পাওয়ার যেই প্রসেস সেটা এখনো সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক রয়েছে এবং সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে বিচার ব্যবস্থা সেটা অনেক বেশি বেড়েছে। নারী স্বাধীনতার যুগের আশা থাকলেও এই এক বছরে নারীদের উপর আরো চাপ বেড়েছে। এই এক বছরে আমরা দেখেছি তরুণ প্রজন্মের যারা রাজনীতিবিদ রয়েছে তাদের মাঝখান থেকেই এই সংগ্রামী বা পপুলার নারী চরিত্রগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। বিভিন্ন অনিয়মের অভিযোগ দিয়ে তারা সরে যাচ্ছে রাজনীতির মাঠ থেকে। এখানে শুধুমাত্র এটা কারণ না, এই এক বছরে ইসলাম বা ধর্মভিত্তিক রাজনীতিগুলোর উত্থানও এই নারীদেরকে চাপে ফেলার একটা বড় কারণ। কারণ ধর্মভিত্তিক রাজনীতিগুলো সবসময় নারীদেরকে চাপে রাখার বা ঘরে রাখার বা আড়ালে রাখার যে ভাষণ বা বয়ান প্রচার করে, তারা যখন শক্তিশালী হওয়ার চেষ্টা করে তখন আসলে নারীরা ভীত হয়, ভয় পায়। আর নারীদেরকে যেভাবে বুলিং করা হচ্ছে গত এক বছরে, সেটা আসলে খুবই বিপজ্জনক নারী স্বাধীনতার জন্য। আর আরেকটা অর্জন রয়েছে, সেটা হচ্ছে আগে শুধু বড় ভাইরা চাঁদা নিত,
মানে বড় ভাইরা মানে হচ্ছে সিনিয়ররা, যারা সিনিয়র রাজনীতিবিদ বা সিনিয়র লোকজন চাঁদা নিত। আর এখন ছোট ভাইরাও চাঁদাবাজি করে। যেমন মানে হচ্ছে ছোট ভাই ছাত্র, বিভিন্ন কলেজ ভার্সিটির ছাত্র, ছাত্র সমন্বয়ক, সংগঠক, তারপরে হচ্ছে জুলাই যোদ্ধা, বিভিন্ন নামে সারা বাংলাদেশে চাঁদাবাজির একটা বড় নৈরাজ্য সৃষ্টি হয়েছে এই ১ বছরে। এই ১ বছরে একটা বড় আশার জায়গা ছিল যে তরুণ নেতৃত্ব, তরুণ রাজনীতিবিদ। কিন্তু এই ১ বছরে আমরা আরো একটা জিনিস অর্জন করেছি, সেটা হচ্ছে এই তরুণ উদীয়মান রাজনীতিবিদদেরকে ঝরে পড়া, এই ব্যাপারটা আমরা দেখেছি ১ বছরে। অনেক উদীয়মান রাজনীতিবিদ এই ১ বছরে বিভিন্ন কেলেঙ্কারিতে, কখনো জেল থেকে বা থানা থেকে ছাড়ানোর কেলেঙ্কারিতে ঝরে পড়েছে, কখনো নারী কেলেঙ্কারিতে ঝরে পড়েছে, কখনো চাঁদাবাজির কেলেঙ্কারিতে ঝরে পড়েছে। সো এই ১ বছরে তরুণ প্রজন্ম অনেক উদীয়মান নেতাদেরকে ঝরে পড়তে আমরা দেখলাম। ২০২৪ সালের জুলাই আগস্টে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই জন আকাঙ্ক্ষার উপর দাঁড়িয়ে এই ১ বছরে নতুন একটি তরুণদের রাজনৈতিক দল হতে দেখলাম, কিন্তু সেটাও হলো খুবই টিপিক্যাল টাইপের একটা রাজনৈতিক দল। তারাও টিপিক্যালি রাজনৈতিক দলের মতো আচরণ শুরু করেছে। সো এটাও আমরা দেখলাম। আর কি দেখলাম? আর দেখেছি ক্ষমতার লোভ। সেটা নতুন হোক আর পুরনো হোক, সকলের মাঝেই এখন ক্ষমতার প্রচণ্ড লোভ। শুধুমাত্র তাদের দৃষ্টি নেই সাধারণ জনগণের দিকে। এ সকল আসলে মজা করে বললেও প্রকৃত অর্জন আসলে কি? এই ১ বছরে যদি প্রকৃত অর্জনের কথা বলতে হয়, তাহলে সেই অর্জনটা ১ বছর আগেই হয়েছে। এই ১ বছরে কোনো অর্জন হয়নি। প্রকৃত অর্জন যেটা, সেটা হচ্ছে আওয়ামী লীগের মতো একটা স্বৈরাচার দল দেশ থেকে পালিয়েছে, যেটা ১ বছর আগে ঘটেছিল। এই ১ বছর আগের যেই এই ঘটনাটাই, এই অর্জনটাই এই ১ বছরের সবচেয়ে বড় অর্জন। এছাড়া গত ১ বছরে ট্রাস্ট মি কোনো বড় কোনো অর্জন নেই। হ্যাঁ, আরেকটা অর্জনের সম্ভাবনা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আগামী নির্বাচন অনেক বছর পরে হয়তোবা সাধারণ জনগণ ভোট দেওয়ার মতো একটা পরিস্থিতি পাবে। আর কিছু ঐক্যমত্যের যে চেষ্টা, সেটা একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়া অনেস্টলি স্পিকিং এই ১ বছরে অন্য কোনো অর্জন আমরা করতে পারিনি বা তৈরি করতে পারিনি। মানে মেজর আকারে বলার মতো সিগনিফিকেন্ট কোনো অর্জন তৈরি করতে পারিনি। সেখানে আসলে এখনো মানুষের ভিতরে হতাশা, এখনো সরকারি কোনো একটা অফিসে গেলে ঘুষের যে বাণিজ্য, ঘুষ দিতে হয়, তা না হলে কাজ হয় না, ফাইল লড়ে না। এখনো রাজপথে বা রাস্তায় ট্রাফিক ব্যবস্থার উন্নতি খুব একটা হয়নি। এখনো পরিবহন ব্যবস্থার উন্নতি হয়নি। এখনো চাঁদাবাজির উন্নতি হয়নি, শুধুমাত্র লোকগুলো বদলেছে। এখনো নিরাপত্তা ব্যবস্থা উন্নত হয়নি। এখনো পুলিশ তার সাহস ফিরে পায়নি। এখনো আমরা অনিরাপদ জাতি হিসেবেই রয়েছি। এখনো ঠিক আগের মতোই রয়েছি, শুধুমাত্র এখানে আমাদেরকে শোষণ করার ব্যক্তিটা আলাদা। সো আমাদের অনেক আশা থাকলেও এই ১ বছরে শুধুমাত্র শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। মানে দুঃখজনক হলেও সত্যি যে আমাদের অর্জনের ভিতরেও শেখ হাসিনা জড়িত। সেটা হচ্ছে শেখ হাসিনা যে উনি পালিয়ে গেল দেশ থেকে, সেটাই আমাদের দেশের সবচেয়ে বড় অর্জন। এবং এছাড়া আসলে আমরা এখন পর্যন্ত বলার মতো কোনো অর্জন দেখতে পাচ্ছি না, বলতেও পারছি না। তো আশা করি আমাদের এই অর্জনের পাল্লা ভারী হবে। আশা করি এই কুয়াশা কেটে নতুন একটা বাংলাদেশ রচিত হবে, যেমনটা মানুষ চেয়েছিল জুলাই অগাস্টে ২০২৪ সালে। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।